নমস্কার, কেকেআর ডাগ আউটের সিজন 2 এর 4th এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বাট যেভাবে শুরুটা করলাম মানে নেওয়া যাচ্ছে না, কেকেআর ফ্যান হিসাবে আর নেওয়া যাচ্ছে না। আমরা 2024-এর একটা চ্যাম্পিয়ন টিম, যেই টিমটা 2024 সালে ডমিনেশন পজিশানে ছিল, মানে ডমিনেট করছিল, প্রত্যেকটা টিমকে ডমিনেট করেছে যে টিমটা 2024-এ, সেই টিমটার আজকের এই অবস্থা, এই জায়গায় একটা ম্যাচ জিততে পারছে না। ক্যাপ্টেন্সি, ব্যাটিং, ইম্প্যাক্ট প্লেয়ার যারা বড় বড় প্লেয়ার তাদের ব্যাটিং, বোলিং, এই এত দুর্বল বোলিং, মানে সত্যি নেওয়া যাচ্ছে না। কেকেআর ফ্যানেদের, মানে সত্যি বলছি, একটা টিমের গ্রাফ হয় না, সেটা যতটা নিচে কেকেআর গেল যত তাড়াতাড়ি, সেটা কোনো টিমের আই ডোন্ট থিঙ্ক গেছে বলে। এর পুরো কারণটাই, এই পুরো ঘটনার একটাই মানে মেন ক্রিটিক্যাল মানে হচ্ছে, দোষ হচ্ছে এটার, সেটা হচ্ছে মেগা অকশনটা। মেগা অকশনে শ্রেয়াস আইয়ারকে ছাড়াটা যে কত বড় ব্লান্ডার ছিল, প্রত্যেকটা পদে পদে কেকেআর বুঝতে পারছে। পাঞ্জাব কিংস কী টিম ছিল, আজকে কী টিম হয়ে গেছে। তারাও তো একটা দুটো প্লেয়ারই পেয়েছিল, আর্শদীপকে তারা নিতে পেরেছিল, যজুবেন্দ্র চাহালকে নিয়েছিল এবং বহুত পয়সা খরচা করে তারা শ্রেয়াস আইয়ারকে নিয়েছিল। আজকে টিম দেখুন কোন পজিশনে কীরকম পারফরমেন্স করছে। তারপর উল্টো দিকে আপনি কেকেআরকে দেখুন, প্রথমত একটা ক্যাপ্টেন্সি। আমি তখনও বলেছিলাম, এখনও বলছি, যে সেই মোমেন্টে দাঁড়িয়ে কেকেআর ম্যানেজমেন্টের যখন হাতের বাইরে চলেই গেছিল শ্রেয়াস আইয়ার, তখন তারা অন্য ক্যাপ্টেন দেখতে পারত, তারা দেখেনি। এবং তাদের কোথাও গিয়ে মনে হয়েছে অ্যাক্সিলারেটেড রাউন্ডে রাহানেকে কিনে রাহানেকে ক্যাপ্টেন করা যেতে পারে, সেই ঘটনা করেছিল। এবং তারপর আমরা গত সিজনেও দেখেছিলাম প্যাথেটিক পারফরমেন্স, 8th পজিশনে ফিনিশ করেছিল কেকেআর। আর এই সিজনে তারপর মিনি অকশন এলো এবং মিনি অকশনে অনেক কিছু সেটেল করার চেষ্টা করলো। অভিষেক নায়ারকে হেড কোচ হিসাবে আনলো, শেন ওয়াটসন এলো, টিম সাউদি জয়েন করলো, আন্দ্রে রাসেলকে তারা ব্যাটিং থেকে সরিয়ে নতুন করে পাওয়ার কোচ হিসাবে নিযুক্ত করলো। খুব ভালো কথা, পারফরমেন্স প্যাথেটিক প্যাথেটিক প্যাথেটিক। মানে কালকের ম্যাচটার যদি আমি একটা প্রথম থেকে লেখাজোখা বলি, লখনৌ সুপার জায়ান্টস টসে যেতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত ছিল। তার কারণ যে কালকের যে মাঠের কন্ডিশন ছিল, কারণ সকাল থেকে বৃষ্টি হয়েছে কলকাতাতে, তো কালকে যেরকম কন্ডিশন, ফার্স্ট বোলিংটা অ্যাবসলিউটলি গুড চয়েস। আমি জানি না রাহানে জিতলে হয়তো কালকেরও ব্যাটিংই নিত। সো যাই হোক, তো টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এলএসজি। ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং ফিন অ্যালেন ব্যাটিং করতে আসে। ফিন অ্যালেনের যে উইকেটটা, প্রথমে ফিন অ্যালেন দুটো 4 মারে এবং তারপর একটা বল প্রিন্স ইয়াদবের বলে সে ক্যাচ আউট হয়। কিন্তু ওই যে উইকেটটা, ওটাও একটা মানে খুবই মানে বাজে ডিসিশন আম্পায়ারের। এত তারা কিসের, এমনিতেই প্রত্যেকটা ম্যাচ রাত্রির 12টার পর শেষ হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচ, তারপরেও আম্পায়ারের ওই মোমেন্টে দাঁড়িয়ে একটা ইম্পর্ট্যান্ট টিমের ইম্পর্ট্যান্ট প্লেয়ার, সেই সময় একটা উইকেটের ব্যাপার সবচেয়ে বড় কথা, সেটাকে চেক করার কোনো প্রয়োজন বোধ করলো না এবং তাড়াহুড়োয় একটা ক্যামেরা অ্যাঙ্গেলও দেখলো না। এবং তারপরে যখন আমরা ক্যামেরা অ্যাঙ্গেলে দেখছি, দেখে মনে হচ্ছে দিগ্বেশ রাঠির পা ঠেকে গেছে এবং ওটা 6 ছিল। সো ওটার একবার চেকিং করা যেতে পারতো, আমি মনে করি। হয়তো ওটা 6 দিয়ে দিলে রেজাল্টই অন্যরকম হতো, বাট ফিন অ্যালেন তো শটটা বাজেই খেলেছিল, এটাও আমাদের মানতে হবে। সো ফিন অ্যালেন আউট হয়েছে। তারপর আঙ্গ্রকিশ রঘুবংশী আর আজিঙ্ক্য রাহানে টাইম নেয়, বেশ কিছুক্ষণ টাইম নেয়, 1-2 ওভার। বাট তারপর রাহানে আর রঘুবংশী দুজনে মিলে অ্যাটাক করা শুরু করে, যেটার আমি কিন্তু তারিফ করব। বিশেষ করে আজিঙ্ক্য রাহানের তারিফ করতেই হবে, তার কারণ 24 বলে 41 রান করে 170-এর স্ট্রাইক রেটে। রাহানের যেটা মেন প্রবলেম ছিল, স্ট্রাইক রোটেশন করতে পারে না, সেটা কিন্তু কালকে সে ভুল প্রমাণ করেছে এবং সে শটও খেলেছে। আজিঙ্ক্য রাহানেকে নিয়ে যদি আমরা তার ক্যাপ্টেন্সি নিয়ে ক্রিটিসিজম করি না, ফেয়ার এনাফ তার ক্রিটিসিজমটা মানা যায়, কিন্তু তার ব্যাটিং নিয়ে না ক্রিটিসিজমটা মানা যায় না। তার কারণ আজিঙ্ক্য রাহানে সত্যি ভালো ব্যাটিং করছে এবং আমারও এটা বলতে খারাপ লাগছে, তার ব্যাটিং তাকে নিয়ে যে তার ক্যাপ্টেন্সির জন্য তার ব্যাটিংটাকে টানা হচ্ছে শুধু, বিকজ রাহানে কিন্তু নিজের থেকে বেস্ট দিচ্ছে। 170-এর স্ট্রাইক রেট, 24 বলে 41 রান, খারাপ নয়। এবং রঘুবংশীও 33 বলে 45 রান, 3 নম্বরে নেমে ভালো। এবং 10 ওভারের মাথায় কেকেআর প্রায় 10-এর রান রেটে 99 রানসে ছিল। সেইখানে গিয়ে ফার্স্ট একটা খুব মাস্টার স্ট্রোক খেলে ঋষভ পান্ত, একটা শর্ট মিডনে একটা ফিল্ডারকে আনে মোহাম্মদ শামিকে, এবং দিগ্বেশ রাঠির বলে কিন্তু
অজিঙ্ক্য রাহানে একটা শট মারতে গিয়ে আউট হয়ে যায়, খুবই ভালো ফিল্ড প্লেসমেন্ট ছিল ওটা। তারপর রঘুবংশীও আউট হয়ে যায়, এবং সবচেয়ে বড় ব্যাপার ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংও তারপর আউট হয়ে যায়। এবং 3টে উইকেট পড়ার পর ক্যামেরন গ্রিন একদম টেস্ট প্লেয়িং মোডে চলে যায়। মানে ক্যামেরন গ্রিনকে দেখে মনে হচ্ছে তার না ব্যাটে বল লাগছে, সে না খেলার ইন্টেন্ট আছে তার, মানে একদম টেস্ট প্লেয়িংয়ের একটা স্টাইলে সে খেলতে শুরু করে। অনেক আগে থেকে অ্যাটাক করা উচিত ছিল, আলটিমেট উইকেট পড়েছিল কেকেআরে, কিন্তু ক্যামেরন গ্রিন নিজের উইকেট বাঁচিয়ে টুক 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 করে খেলে যাচ্ছে। মানে খুব কপাল ভালো, কালকে রোবমান পাওয়ালকে খেলানো হয়েছে, এবং রোবমান পাওয়াল নেমে লাস্টের দিকে 15 ওভারের পর থেকেই, আমি বলতে পারি 15-16 ওভারের পর থেকে বেশ অ্যাটাক করা শুরু করে, এবং 24 বলে 39 রান করে, 4টে 4 2টো 6 মেরে। ক্যামেরন গ্রিন ইনিংস শেষ হতে হতে মোহাম্মদ শামিকে একটা 6 লাগায়, এবং 2-4টে কানাকুনা লেগে 4 হয়ে 24 বলে 32 রান করে, মাত্র 133-এর স্ট্রাইক রেটে। এবং রাহানে রঘুবংশী যখন খেলছিল, যে রানটা আমাদের মনে হচ্ছিল 215-20 যাবে, সেই রানটা এসে শেষ হয় 181 রানে, কিন্তু উইকেট পড়ে মাত্র 4টে। আমি জানি না এটা থেকে কি বোনাস নিল তারা, বাট এইটাই ওভারঅল একটা ঘটনা ঘটে। এরপর লখনৌ সুপার জায়ান্টস ব্যাটিং করতে আসে। আমরা প্রথম থেকেই কিন্তু ভেবে চলছিলাম রানটা 20 রান কি 15-20 রান শর্টই বানিয়েছে কেকেআর। তারপরেও যখন মানে লখনৌ সুপার জায়ান্টস ব্যাটিং করতে আসে, তারা তাবড়তোড় শুরু করে, কিন্তু এইডেন মার্করামকে প্রথমে আউট করে বৈভব অরোরা 15 বলে 22 রান করে। তারপর মিচেল মার্শকেও বৈভব অরোরা আউট করে দেয়, এবং বৈভব অরোরা কালকে যেভাবে বোলিং করছিল সত্যি ভালো বোলিং করেছে। যদিও বৈভব অরোরাকে আমি মনে করি সে ডেথ ওভারের বোলার নয়, বাট তাও কেকেআর কাছে রিসোর্সেস নেই ভালো, সেই রিসোর্স যেটুকু আছে সেটুকুর মধ্যে বৈভব অরোরা কিন্তু নিজের বেস্টটা দিয়েছে। দেন ঋষভ পান্ত 9 বলে 10 রান করে আউট হয়। ক্যামেরন গ্রিন তাকে আউট করে, এবং ক্যামেরন গ্রিন কালকে বোলিং করেছে, এটা অনেক বড় ব্যাপার। সে প্রথম ওভারে বল করতে এসেই ঋষভ পান্তকে আউট করে দেয়। বাট তারপর নিকোলাস পুরনকেও আউট করে দেয় কার্তিক তিয়াগি, এবং নিকোলাস পুরন 15 বলে 13 রান করে আউট হয় কার্তিক তিয়াগির বলে। বাট নিকোলাস পুরনকে আউট করার পিছনে মেন কাণ্ডারি ছিল কিন্তু সুনীল নারিনকে নিকোলাস পুরন খেলতেই পারছিল না, এবং সে যেভাবে প্রেশার ক্রিয়েট করেছিল নিকোলাস পুরনের ওপর, কার্তিক তিয়াগি এসে তার উইকেটটা তুলে নেয়। বাট এবং অনুকূল রয়, ভুললে গেলে চলবে না, অনুকূল রয় আব্দুল সামাদকেও আউট করে দেয় 4 বলে 2 রানের স্কোরে। বাট এই সবের মাঝখানে কিন্তু আয়ুষ বদনি, যে ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে আসে, সে কিন্তু কন্টিনিউয়াস হিটিং করতে থাকে, তার দিক থেকে কিন্তু রানটা আটকায় না। কেকেআর যেটা প্রেশার ক্রিয়েট করবে, রান রেটটা কোনোভাবেই আটকাতে পারে না, তো সে একটা দিক থেকে রান চালিয়ে যাচ্ছিল। বাট অনুকূল রয় কিন্তু আয়ুষ বদনিকেও আউট করে দেয়, এবং সেই সময় দাঁড়িয়ে যখন মুকুল চৌধুরী নামে এবং তার অপোজিট সাইডে থাকে মোহাম্মদ শামি, দেখে মনে হয়েছিল ম্যাচটা কেকেআর জিতে যাবে, কারণ মুকুল চৌধুরীকে ওই ওভারেই, যে সময় প্রথম সে নেমেছে, এবং উল্টো দিকে মোহাম্মদ শামি আছে, সুনীল নারিনের লাস্ট ওভার বোলিংয়ের থাকে, এবং সুনীল নারিন রীতিমতো মুকুল চৌধুরীকে নিয়ে খেলা করেছে, মানে সে ব্যাটে বলে করতে পারেনি, ঠেকাতে পারছিল না ব্যাটের সাথে বল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওভার শেষ হয়। আমরা কেকেআর ফ্যানেরা মনে করি অবশেষে 20 রান কম বানালেও কেকেআর ম্যাচটা জিতে যাবে। মোহাম্মদ শামির উইকেটটাও নিয়ে নেয় সুনীল নারিন। বাট আমাদের লেজেন্ডারি ডেথ বোলিং, কেকেআরের লেজেন্ডারি ডেথ বোলিং, এক এক করে বোলাররা বল করতে আসে ডেথে, এবং এক এক করে মার খেতে শুরু করে। কার্তিক তিয়াগি এসে মার খায়, দেন নবদীপ সাইনি মার খায়, ক্যামেরন গ্রিনকে দেওয়া হয় 19th ওভারটা, ভালো 2টো ডট বলও করে, কারণ মুকুল চৌধুরী রানই নিচ্ছিল না, সে যেগুলো বল এমনি হিট হচ্ছে সেগুলোতে রান নিচ্ছে না, লাস্টের দিকের ওভারেই রান নিচ্ছে। বাট তারপর 1টা 4 2টো 6, খেলাটা ওখান থেকে ঘুরে যায়। লাস্টের 1-7 মানে 6 বলে 14 রান বাকি থাকে। এই 6 বলে 14 রান করতে গিয়ে বৈভব অরোরা দ্বিতীয় বলেই 6 খেয়ে যায়, এবং আমরা ভেবেছিলাম হয়তো তারপর সে রাউন্ড দ্য উইকেটে আসে, দেখে মনে হচ্ছিল যে কেকেআর ম্যাচটা হেরে গেছে, এই আনক্যাপ প্লেয়ারের কাছেই ম্যাচটা হেরে গেছে, কারণ বডি ল্যাঙ্গুয়েজ দেখে প্লেয়ারদের বোঝা যায় তারা মানে টেনশনে, তাদের দেখে মনে হচ্ছে টেনশন। উল্টো দিকে মুকুল চৌধুরী নাথিং টু লুজ, যা ইনিংস খেলে দিয়েছিল ওই অবধি, তখনও যদি আউট হয়ে যেত তোকে ওকে বাহবাই দিত, কেউ ওকে খারাপ বলতো না, তো সেই জায়গাতে দিয়ে সে নাথিং টু লুজ। আর কেকেআরকে দেখে মনে হচ্ছে বাপরে বাপ কী যেন হয়ে গেছে। তো বৈভব অরোরা মানে ওভার দ্য উইকেট থেকে রাউন্ড দ্য উইকেটে আসে, 2টো বল ডটও করে অফ সাইডে মেরে, তারপরের বলটা একই জায়গায়, মানে আর কোনো ভেরিয়েশান নেই, যে ওকে হয়তো কেউ বলে দিয়েছে যে এইরকম বল করতে, ও একই বল করে, কিন্তু মুকুল চৌধুরী বুঝে গেছে প্রেডিক্টেবল 6 মেরে দেয়, এবং লাস্ট বলটা ডট হতো, কিন্তু মানে
রান নিয়ে নেয় এবং কেকেআর ম্যাচটা হেরে যায়। তো এই ম্যাচটা 10 বলে 30 রান বাকি ছিল একটা সিচুয়েশনে, সেখান থেকে একটা আনক্যাপ প্লেয়ার তার একটা সাইডে বোলার ব্যাট করছে, সে স্ট্রাইকও দিতে পারছে না সেই বোলারটাকে, সেই জায়গা থেকে জিতিয়ে দিল। নাথিং এগেইনস্ট টু মুকুল চৌধুরী আরও বড় হোক এবং আরও বড় প্লেয়ার হোক, এটা আমরা সকলে চাই। সে যে ইনিংসটা খেলেছে, যে টেম্পারামেন্ট দেখিয়েছে, বিশেষ করে দু একটা হেলিকপ্টারের মতো ঝলক যেভাবে দেখিয়েছে, সত্যি বলছি, তো সত্যি এইগুলো আইপিএল সবসময় মনে রাখবে। বাট আইপিএল কিন্তু কেকেআরের এই প্যাথেটিক পারফরমেন্সটাও মনে রাখবে, আর এই ডাউনফলটাও মনে রাখবে। 2024 সালে ডমিনেট করা একটা টিম, চ্যাম্পিয়ন টিম, তাদের এই অবস্থা। তারা এখন একটা ম্যাচও জিততে পারছে না, কিভাবে ম্যাচ জিতবে বুঝতেই পারছে। এবার রোবমান পাওয়াল ভালো খেলেছে, রোবমান পাওয়ালকে বারও করতে পারবে না। তো কেকেআর যে কী করবে, কি কি চাইছে সেটাই বুঝতে পারছে। রোবমান পাওয়াল তো রীতিমতো ভালো খেলেছে, এবং একমাত্র প্লেয়ার যে ভালো খেলছে, যার ইন্টেন্ট আছে, বাকিদের তো কোনো ইন্টেন্টই নেই। আজিঙ্কিয়া রাহানেকে আর রঘুবংশীকে যদি আমি ছেড়ে দিই মিডিল অর্ডার, তো জানি না কি হবে। এখনও বলছি টাইম আছে, 4টে ম্যাচ হয়েছে, 10টার মধ্যে এখনও যদি 8টা ম্যাচ জিততে পারে কেকেআর, কিন্তু সেমিফাইনালে উঠতে পারে, প্লে অফসে উঠতে পারে। যদিও অসম্ভব, তবুও কিন্তু আমি বলবো কেকেআরের কাছে টিম আছে। মাতিসা পাতিরানা কিছুদিন হলেও ফিট হয়ে যাবে। কেকেআরের উচিত, এখনও বলবো, আউট অ্যান্ড আউট স্পিন বোলিং হেভি করে ব্যাটিংয়ে নেওয়া, এই প্লেইং ইলেভেনটা ক্রিয়েট করা, কারণ ফাস্ট বোলার কোয়ালিটি নেই কেকেআরের কাছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এটাও মাথায় রাখতে হবে যে এই যে সুনীল ফিন অ্যালেন যদি খেলে, তাহলে কিন্তু তারা ফরেন বোলার খেলাতে পারবেন, এবং মিডিল অর্ডারে কিন্তু রোবমান পাওয়ালকে দরকার আছে। কালকে কেকেআর ভালো মতো টের পেয়ে গেছে। তাহলে এখন একটা জিনিসই উচিত, সুনীল নারিন আর আজিঙ্কিয়া রাহানের ওপেন করা। আমি কিন্তু একদম ক্লিন থট বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখছেন একমত কিনা ডেফিনেটলি কমেন্ট করে জানান। সুনীল নারিন অ্যান্ড আজিঙ্কিয়া রাহানে শুড ওপেন। 3 নম্বরে রঘুবংশী, 4 নম্বরে গ্রিন, 5 নম্বরে রোবমান পাওয়ালকে খেলাক, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ খেলুক, 8 নম্বরে অনুকূল রয় খেলুক। এবার অনুকূলকে আমরা উপরে খেলাতে পারি, কারণ রিঙ্কু সিংও ব্যাট ফর্মে আছে। একটু উপর দিকে যদি অনুকূলকে খেলানো হয়, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে বলে। এতে করে সুবিধাটা কী হবে, সুনীল নারিন ওপেনে থাকলে রোবমান পাওয়াল, ক্যাম গ্রিন খেলতে পারবে, এবং বোলার একটা আমি কোয়ালিটি খেলাতে পারবো, আইদার সেটা মাতিসা পাতিরানা হোক অথবা ব্লেসিং মুজারবানি, দুজনের মধ্যে একজনকে আমি খেলাতে পারবো। তো এই জায়গায় কিন্তু আমার দরকার, এবং সত্যি বলছি বৈভব অরোরা আর তার সাথে যে মুজারবানি বা পাতিরানা, এই দুজনের মধ্যে একজন, এই দুটো ফাস্ট বোলার, আর কিছুটা যদি পারে রোবমান পাওয়াল, নইলে ক্যাম গ্রিন বোলিং করে দেবে। এর বাইরে প্লিজ কার্তিক ত্যাগী আর নবদীপ সাইনিকে এই ডেথ ওভারের দিকে, মিডিল ওভারের দিকে বোলিং না করানোই ভালো, বিশেষ করে ইডেনের পিচ যদি এরম থাকতে চলে। প্লিজ, মানে এইভাবে দেখা যাচ্ছে না, যে কেউ এসে মারছে, আর এদের কাছে কোনো প্ল্যানিং নেই। যদি নবদীপ সাইনি কালকে স্লোয়ার করছে, সব বল স্লোয়ার করছে, সব কোনো ভেরিয়েশনই নেই। যখন স্লোয়ার করতে শুরু করেছে সব স্লোয়ার করে যাচ্ছে। ক্যামেরন গ্রিন স্লোয়ার বাউন্সার করছে, সে সব একই রকম বল করে যাচ্ছে, একটা নো বলও হয়ে গেল এখানে। তো এইগুলো মানে কি বেসলেস কাজ কারবার, আমি বুঝি না। আর তার থেকেও বড় কথা, এই রকম বোলিং নিয়ে, আর যেখানে কেকেআরের কাছে কিন্তু একটা লেগ স্পিনার আছে, প্রশান্ত সোলাঙ্কি, ভালো লেগ স্পিনার, তাকে খেলানো উচিত আমি মনে করি। প্রত্যেকটা টিমের কিন্তু কি পয়েন্ট থাকে তাদের লেগিস। সুইয়াস শর্মা দেখুন কত ভালো করছে আরসিবিতে যাওয়ার পরে। সুইয়াস শর্মা কিন্তু 2024-এ কেকেআরেরই পার্ট ছিল, এবং কেকেআরের ওই ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে নামদো। 3টে স্পিনার তখনও কেকেআর খেলিয়েছে, আমি তারপর থেকে কেন খেলায় না। প্রশান্ত সোলাঙ্কি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, এরা 3জন যদি খেলে, তার সাথে যদি অনুকূল রয় থাকে, তো আমি মনে করি একদম সলিড স্পিনিং থাকবে। বরুণ যদি মারও খেয়ে যায়, তোমার কাছে দুটো অপশন থাকছে কাউন্টার করার মতো। ইডেনের পিচটা বানিয়ে দাও স্পিন ফ্রেন্ডলি পিচ, এতে তো সুবিধা। কারণ এই জায়গায় দাঁড়িয়ে কেকেআরের স্ট্রেংথে কেকেআরকে খেলতে হবে, সেই স্ট্রেংথে না খেলে যারা উইকনেসগুলোতে খেলছে, যে জায়গায় কেকেআর ম্যাচগুলো হেরে যাচ্ছে। অবশ্যই আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, এবং আমি জানি না কি হবে, তবে এখনও আমি মনে করি সময় আছে। যদি ম্যানেজমেন্ট মনে করে টিমটাকে শোধরাতে পারে। ফিন অ্যালেন, টিম সাইফার্ট, আনফর্চুনেটলি দুজনেই বিধ্বংসী ব্যাটসম্যান, বাট যেহেতু ফরেন প্লেয়ারের নিয়ম আছে, এটা মেনেই এই দুজনকেই খেলানো উচিত নয়। আমি মনে করি সুনীল নারিন আর রাহানেকে দিয়েই ওপেন করানো উচিত, তাহলে আমি একটা বোলার খেলাতে পারবো, মিডিল অর্ডারে সলিড দুটো ব্যাটসম্যান খেলতে পারবো। যদিও ক্যাম গ্রিনের ফর্ম নিয়ে যথেষ্ট আমার সংশয় আছে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি।
থ্যাংক ইউ।